দর্শক, প্রাণী সম্পদ খাতের বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তারপর প্রথমে একটু আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে শস্যের তুলনায় যে প্রাণী সম্পদ ও মৎস্য খাতে সরকারের যে ভর্তুকি বরাদ্দ দেয়, সেটি আসলে আপনাদের জন্য কতটা বান্ধব বলা চলে, ব্যবসা বান্ধব? দেখুন, বিগত বছরগুলোতে সেইভাবে ভর্তুকি কিন্তু পোলট্রি মানে কৃষির একটি উপখাত, আমাদের এই শিল্পটি বা এই খাতটি, সেটিতে কিন্তু সেইভাবে বরাদ্দ দেওয়া হয় না, এবং না দেওয়ার ফলে প্রান্তিক খামারিরা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত। যদি আগামী বাজেটে যদি এই খাতে যদি একটু ব্যাপক বরাদ্দ থাকে, তাহলে কিন্তু ফার্মাররা উপকৃত হবে এবং সেই সঙ্গে তাদের উৎপাদনটা অব্যাহত রাখবে। উৎপাদন অব্যাহত রাখলে কিন্তু আপনার সাধারণ ভোক্তা কিন্তু একটা ন্যায্য মূল্যে সারা বছর তার প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারবে। আমি আশা করি যে সরকার আগামী যে বাজেট আসছে, এই বাজেটে এই যে বিগত বছরে যে 5% যে বরাদ্দ দেওয়া হয়েছিল, এটি অন্তত 15-20% এই কৃষির এই উপখাতটিতে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এবার আপনাদের যে 15-20%, 5 থেকে 15 থেকে 20, এটি আসলে কতটা বলা চলে যে আপনাদের প্রয়োজন, কিংবা আদর্শ সরকারের সঙ্গে আপনারা এই ব্যাপারে বসছেন কিনা, প্রস্তাবনা দিয়েছেন কিনা? আমরা বিভিন্নভাবে সরকারের সাথে বসেছি, বিভিন্নভাবে তাদেরকে আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আমাদের কাঁচামাল আমদানির ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে বা যে সমস্ত ক্ষেত্রে ডিউটি আছে, সেগুলো ছাড় দেওয়ার জন্য বলেছি। আমাদের বৃহৎ 2-3টি সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে একাধিকবার তাদের সঙ্গে আমরা লিখিতভাবে দিয়েছি, বসেছি। আমরা জানি না কতটুকু সামনের বাজেটে তার প্রতিফলন হবে, তবে আশা করব যে সরকার এমন একটি খাত নিয়ে কাজ করছে যে খাতটিতে কিন্তু আপনাকে ভাবতে হবে যে একটা হলো এই খাতে কিন্তু ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। তো সেটি বেকার ছেলেমেয়েরা কাজ করে, গ্রামের গৃহিণীরা কাজ করে, সেখানে তারা কাজ করে জীবিকা নির্বাহ করে, প্লাস পাশাপাশি কিন্তু তাদের নিজেদের প্রোটিনের চাহিদাটাও পূরণ করে, এবং তাদের উৎপাদিত পণ্য সারা দেশে এই 18 কোটি মানুষের কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ করতেছে। সো একদিকে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, পাশাপাশি কম সুলভ মূল্যে কিন্তু যে প্রোটিনটা সাধারণ ভোক্তার কাছে পৌঁছে দেওয়া একটা কিন্তু কাজ, অর্থাৎ এই সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সরকারের দৃষ্টি তো আমি মনে করি সবচেয়ে প্রায়োরিটি হওয়ার কথা। একটা বিষয় বলবেন কি, যে ফিডের যে কাঁচামাল আমদানিতে কর জটিলতা, সেটি আসলে আপনারা কিভাবে? দেখুন, কর জটিলতা যেগুলো আছে, যেমন ধরলেন যে এআইটি আমাদের কাছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হয় কিছু কিছু আইটেমে। ভুট্টা আমদানিতে 2%, আপনার সয়াবিন মিল আমদানিতে 5%, এরকম অনেকগুলো আইটেম আছে যেগুলোতে নেওয়া হয়। সেগুলো কিন্তু বছর শেষে আমরা যে বিজনেস করি, সেই বিজনেসের যে আয় হয়, সেই আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ। অ্যাডভান্স কেটে নেওয়া মানে কি? এটা অ্যাডজাস্টমেন্ট হবে। দেখা যায় যে আমার কাছ থেকে 1 লক্ষ কেটেছে, আমার আসলে বছর শেষে বিজনেসের আয় দাঁড়িয়েছে বা ট্যাক্স দাঁড়িয়েছে আমার কাছে 75,000, তাহলে 25,000 টাকা। 25,000 টাকা কিভাবে বিনিময়? এইটা কিন্তু আইনি জটিলতায় আমরা এটা রিটার্নও পাই না, এটা অ্যাডজাস্টমেন্টও হয় না। ঘুরে ফিরিয়ে এটা কিন্তু এই 25%, যে 25,000 টাকা, এটি কিন্তু এসে ভোক্তার উপর এসে বর্তাচ্ছে। তো এটার জন্য আমরা সরকারকে প্রস্তাবনা দিয়েছি যে আমাদেরকে এআইটিটা আমাদের এই খাতে এসে, পোল্ট্রি শিল্পের খাতে বা প্রাণী সম্পদ খাতে, এই খাতে যে আমদানি যে পণ্যগুলি আছে তারপরে 1% এআইটি নির্ধারণ করা হবে, তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হবে। এরপর আরও আছে যেমন টিডিএস। তো টিডিএস হচ্ছে সরকার বলছে যে তুমি যখন পণ্যটি ক্রয় করবা, মানে সরবরাহকারীর কাছ থেকে, তখন তুমি 3% টিডিএস কেটে সরকারের রাজস্ব খাতে জমা দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশি ভুট্টা যখন উৎপাদন হয়, তখন কিন্তু কৃষক এটি সরাসরি কিন্তু আমাদের কাছে সরবরাহ করতে চায় বা করে। সেটি কিভাবে? তারা এই যে নসিমুন কর্মীর নাম শুনেছি আমরা, 2 টন, 5 টন, 3 টন, 1 টন করে তারা সরবরাহ। একজন কৃষকের এনআইডি যদি আপনি চেক করেন, তাহলে দেখবেন যে সেখানে তার নামের ভুল, তার বাবার নামের ভুল, ঠিকানা ভুল, তার তো টিআইএন তো থাকার প্রশ্নই ওঠে না। তো আমি যদি তার টিআইএন না থাকে, তাহলে আমি কিভাবে তার এই টিডিএসটা কেটে আমি সরকারের খাতে, কিন্তু আমি কিন্তু মাধ্যম, মানে ভায়া, আমি তার হয়ে টাকাটা আমি জমা দিব। তো আমি কিভাবে দেবো? যার জন্য সরকারকে বলছি যে টিডিএসটা আমাদেরকে উঠিয়ে দিন। টিডিএসটা উঠিয়ে না দিলে এইটি হলো যেভাবে এখন কালেকশন করা হচ্ছে, সেটিও কিন্তু এসে ভোক্তার কাছে আছে। এক হচ্ছে কৃষক সরাসরি তার নামে যেহেতু টিআর নেই, সে দিতে পারছে না। তো এরকম অনেক জটিল ভিডিএস আছে, অনেকগুলো জটিলতা আছে। তো যার কারণে এগুলো আমরা সরকারের কাছে লিখিতভাবে বিভিন্নভাবে আমরা আবেদন করেছি যে আমাদেরকে এটি ছাড় দেওয়া হোক এগুলো,
এগুলোর বিনিময়ে আমরা একটু সুলভ মূল্যে আগামী বছর ভোক্তাকে আমাদের পণ্যটি আমরা তাদের হাতে তুলে দিতে পারবো। সেক্ষেত্রে যদি বলেন যে আমরা যতটুকু জানি যে বারবারই কথা আসে, আমরা যখন কোনো খামারির কাছে যাই কিংবা কোরবানি হাটগুলোতে যাই, বেচা বিক্রির সময় খামারিরা কিন্তু আমাদের বলে যে খাদ্যের দাম বেশি, ফিডের দাম বেশি, নানাভাবে সব কিছু দাম বেড়ে যাচ্ছে। আসলে এই বাড়ানোটা কতটুকু আসলে আপনাদের হাতে থাকে, কিংবা আপনারা যেখান থেকে কিনছেন সেখান থেকে আসলে দাম বাড়ানো হচ্ছে, এইটা সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? না, এটা আসলে আমাদের হাতে থাকে না, কারণ দেখুন যে গত যে বছর অর্থ বছরটা চলে গেল 23-24 অর্থ বছর যেটি চলে গেল, সেটি কিন্তু অনেকটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। সেটি হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে আপনার বৈশ্বিক বিভিন্ন কারণে কাঁচামালের দাম বিভিন্নভাবে বৃদ্ধি। আমরা কিন্তু আমাদের এই শিল্পের কাঁচামাল প্রায় 60% অলমোস্ট আমদানি নির্ভর। তো সেটি আমদানি করতে গেলে কিন্তু ডলারে ব্যয় করতে হয়। ডলারের মূল্য আপনি দেখুন যে গত বছর যদি 90-95 টাকা ছিল, সেটা 125 টাকা। তাহলে আমার কাছে কিন্তু সে নিয়ন্ত্রণটা নাই। তাহলে এক হচ্ছে বৈশ্বিক কারণে কাঁচামালের দামগুলো বেড়ে গেছিল, এখন ধারাবাহিকভাবে একটু কমছে। অলরেডি আপনি দেখবেন যে আপনি গত বছরের যদি অ্যানালাইজ করেন বা 3 মাস আগে যদি অ্যানালাইসিস করেন, ফিডের দাম যেটি ছিল সেটি কিন্তু এখন প্রায় 4 টাকা কেজিতে গত আমরা 15 দিনে এটা মানে কমিয়েছি, কারণ দেশি ভুট্টা উঠেছে, আমরা অলরেডি সেটা কমানো শুরু করেছি, কন্টিনিউ হ্যাঁ অলরেডি চলতেছে। তো এভাবে আমরা কিন্তু যখন যেটা সুযোগ পাই সেটা কিন্তু সরকারকে আমরা মানে দামটা কমিয়ে সাধারণ খামারিদেরকে আমরা সাশ্রয়ের একটা উৎপাদনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমন আমাদের আরও কিছু প্রতিবেদন আছে, কিছু কিছু কাঁচামালের সরকারি মানে যে সার আছে, যেটা আমরা আমদানি পর্যায়ে কিছু সার পাই, সেগুলো কিন্তু অনেক ইনক্লুড করা নেই। যেমন মিট অ্যান্ড বোন মিল আছে, রাইস ডিডিস আছে। এই পণ্যগুলো যদি আমাদেরকে অন্য অন্য পণ্য তালিকার সাথে যদি সংযুক্ত করে আমাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি বলতে পারি যে আগামী এই বাজেটে যদি করা হয়, আমরা জুলাই মাসে আমাদের ফিডের দাম আরও 2 টাকা কমবে, কারণ এই পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এবং ফিড উৎপাদনের কষ্টটা কমবে। দেশের কোন কোন পণ্য, ভুট্টা বাদে কোন কোন পণ্য আপনাদের সহায়ক হয়? আমাদের দেশে শুধুমাত্র অ্যাকচুয়ালি ভুট্টাটা আমরা টোটাল আমাদের ডিমান্ডের 60% দেশে উৎপাদন হয়, সেটি আমরা পাই। আরেকটি হচ্ছে যে কুড়া, এই যে রাইস মিলের, অটো রাইস মিলের একটা মানে কুড়া যেটি হয় সেটি আমরা পাই। সেটি এই দুটো পণ্যই আমরা দেশীয় সোর্স থেকে পাই, বাকি সবই কিন্তু আমাদের আমদানি নির্ভর অলমোস্ট। ছোট্ট করে যদি বলেন জানাবে, সেটা হচ্ছে যে এনবিআরকে আলাদা করা হচ্ছে, এতে আপনাদের কর জটিলতা কমবে কিনা? এটি আমি মনে করি যে ব্যক্তিগতভাবে বা আমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি বলতে পারি এটি একটি ভালো উদ্যোগ সরকারের। কেননা যে নীতি বিভাগ নীতি প্রণয়ন করবে আর রাজস্ব বিভাগ রাজস্ব দেখবে, দুটো যদি একসঙ্গে থাকে এখানে কিন্তু ম্যানিপুলেটর সুযোগ থাকে। কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলোতে চাইলে তারা এটাকে একটার সাথে একটা মিলিয়ে এক ধরনের সুযোগ সুবিধা কোনো একটা গোষ্ঠীকে প্রতিষ্ঠাকে দিতে পারে, আবার সেখান থেকে বৈরী ইয়েও থাকতে পারে। তো সব মিলিয়ে এটি আমি মনে করি সরকার একটি ভালো উদ্যোগ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে, প্রাণী সম্পদ খাতের আগামীতে আরও উন্নয়নের জন্য আলোচনায় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম প্রাণী সম্পদ খাতের বাজেট ও সমস্যা এবং সমাধানের বিষয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ারুল হক।